সালাম আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? কথা কি শোনা যাচ্ছে আমার? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, ভালো শোনা যাচ্ছে। ওকে। তোমাদের পার্টিসিপেন্টস তো এখনো বাকি আছে মনে হচ্ছে, বাড়তেছে। সবাই তো জানো না ক্লাসের ব্যাপারটা তো? ইয়ে তো মনে হচ্ছে। জি স্যার, জি বলে স্যার। দিচ্ছিল। আচ্ছা আচ্ছা। অনেকদিন পরে পড়াশোনায় আসলে ফেরত আসা, একটু কষ্ট হবে এখন আবার অ্যাডজাস্ট করতে। জি স্যার। তো এটা ব্যাপার না, এটা আসলে সবার লাইফেই আসে, আমাদের লাইফেও ছিল, আমার স্টুডেন্ট লাইফেও এরকম দীর্ঘ বিরতি পাইছি এবং আবার পড়াশোনা শুরু করা হয়ে যাবে আস্তে আস্তে আর কি, সমস্যা নেই, টেনশন করতে হবে না। ভাল লাগবে না কিন্তু একটু একটু করে করতে করতে হয়ে যাবে আর কি। আর আমাদের সিলেবাসটা যেহেতু বেশ বড়, আমাদের আসলে একটু দ্রুত মানে ক্লাস কন্ডাক্ট করা ছাড়া আসলে ওয়ে নাই, কারণ আমি এটাও বলছি, অনেক বড় সিলেবাস আসলে এই কোর্সটা, মানে বড় না, খালি বিশাল বড় সিলেবাস। তো আমি আর বেশি কথা বলবো না তোমাদের এখন, যদিও আইস ব্রেকিং করার জন্য হইলেও একটু কথা বলা উচিত পড়াশোনার আগে, কিন্তু টাইম আসলে লিমিটেড। আর তোমাদের সাথে আর একটা বিষয় আছে, এটা ক্লাসের শেষে আমি টাইম নিয়ে একটু কথা বলবো। সেটা আমি শুরু করি। আচ্ছা, তোমাদের লাস্ট আমি সম্ভবত ইনসুলেটর করাচ্ছিলাম, তোমার যতটুকু মনে আছে। কারো কাছে কি ক্লাস লেকচার আছে সামনে? জি স্যার, ইনসুলেটর পর্যন্ত করাচ্ছি স্যার। আচ্ছা, ইনসুলেটর, এই যে এই ইনসুলেটর, তিন ধরনের ইনসুলেটর পরে মনে হয় ক্লাস আমি শেষ করছিলাম। আবার ইয়েটাকে, পিডিএফটা কি দেখা যায়? স্যার দেখা যাচ্ছে কিন্তু মাঝখানে একটা ব্ল্যাক স্পট আছে। হ্যাঁ, মাঝখানে। ব্ল্যাক একটা দেখা ব্ল্যাক যাচ্ছে। স্পট আছে। মাঝখানে একটা ব্লার দেখতে হচ্ছে স্যার। আচ্ছা, দাঁড়াও, জাস্ট মিনিট। পিডিএফ তো সমস্যার কথা না। আচ্ছা, আমি যদি স্ক্রিনটা নেই পুরোপুরি, এখন কি দেখা যায়? জি স্যার, এখন ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আমি রিপোর্টটা দিয়ে দিই। আচ্ছা, আমি এটা আমাকে শুরু করি তাহলে। আমরা মনে হয় এই যে স্ট্রেন ইনসুলেটর বা শেকল ইনসুলেটর পর্যন্ত পড়ছিলাম, মানে জাস্ট ক্লাসিফিকেশন গুলো এখান থেকে মনে হয় শুরু হওয়ার কথা ছিল মনে হয়। জি স্যার। ওকে, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আহ, যেটা একটা ইয়ে পড়বো, মানে পটেনশিয়াল ডিস্ট্রিবিউশন সম্পর্কে পড়বো। সেটা হলো যে আমাদের ওভারহেড যে মাইক্রোওয়েভ ট্রান্সমিশন, সরি, মাইক্রো বলছি, আমাদের যে ওভারহেড পাওয়ার ট্রান্সমিশন লাইন থাকে, সেই ট্রান্সমিশন লাইনের আমরা বলছি যে বিভিন্ন ধরনের ইনসুলেটর ইউজ করা হয়, যেটা আমরা ক্লাসে আমরা একটু দেখছি। আহ, এখন আমরা যেটা দেখব, ধরো আহ, একটা কন্ডাক্টর তোমাদের মানে ওভারহেড লাইন দিয়ে একটা কন্ডাক্টর যাচ্ছে, তার উপরে ধরো তিন ধরনের, এই তিনটা ইনসুলেটর আছে। ফর এক্সাম্পল, যেমন আমাদের ফিগার 8.10 যেটা দেখতে পাচ্ছ, এই ফিগারটার দিকে একটু খেয়াল করো। বাম পাশটাতে প্রথম যে ফিগারটা আছে, এটা দেখো, টাওয়ার থেকে একটা কন্ডাক্টর যখন যাচ্ছে তখন এর উপরে তিনটা, কন্ডাক্টরের উপরে তিনটা ইনসুলেটর বসানো আছে পর 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 পর। তো তাহলে এই ইনসুলেটরের মধ্যে এই যে তিনটা ইনসুলেটর বসানো আছে, এটা জরুরি না যে তিনটাই থাকতে হবে, তিনটা পাঁচটা, হোয়াট এভার ইট ইস। আমরা ক্যালকুলেশন শিখবো বিধায় আমরা এখানে আইডিয়া মানে তিনটা ধরে নিয়েছি যে ক্যালকুলেশন শেখার জন্য। বাট তিনটা থাকুক, চারটা, বারোটা, পাঁচটা, যাই থাকুক না কেন, অলমোস্ট ক্যালকুলেশন করার প্রসিডিওর সেম। মানে এটার যে ফর্মুলা বের করার যে প্রসিডিওরটা সেম। তাহলে যদি আমরা তিনটা ইনসুলেটর যদি আমরা বসাই, তোমরা যদি একটু জাস্ট ভালো করে একটু খেয়াল করো,
সেটা হলো প্রথম ইনসুলেটরের উপরে যদি আমি ভোল্টেজ ড্রপ ধরি V1, তারপরে ইনসুলেটরের উপরে যদি ধরি V2, আর তারপরে ইনসুলেটরটার ভোল্টেজ ড্রপ আমরা ধরলাম V3, লাইক একটা সার্কিটের মতো। যেমন একটা সার্কিটে যদি তিনটা কম্পোনেন্ট থাকে, তিনটা কম্পোনেন্টকে যদি আমি আলাদা আলাদা ভাবে ভোল্টেজ ড্রপ হিসাব করি, তাহলে ধরো একটা রেজিস্ট্যান্সে যদি V1, আর একটা রেজিস্ট্যান্সে V2, আর একটা রেজিস্ট্যান্সে যেরকম V3 হয়, সেরকম ভাবেই একটা চিন্তা করব। এবং এই টোটাল ভোল্টেজ ড্রপ V1 V2 V3 টোটালটাকে আমরা ভি ক্যাপিটাল ভি হিসাবে ডিল করতেছি। এটা আমাদের ডেরিভেশন করার সুবিধার্থে আমরা এইভাবে ধরে নিচ্ছি। এখন এই ইনসুলেটর গুলো আসলে কি হয়? এই ইনসুলেটর গুলো যদি আমরা এখন এই যে ফিগার 8.10 এর 2 নম্বর ফিগারটা যদি দেখো, ইনসুলেটর গুলো আসলে কিছু না, ক্যাপাসিটর তৈরি করে, মানে এখানে একটা ক্যাপাসিটেন্স ফর্ম হয়। তাহলে এবং এই ইনসুলেটর গুলা আমরা ধরে নিচ্ছি আইডেন্টিক্যাল ইনসুলেটর, দ্যাট মিনস এই তিনটা ইনসুলেটরের প্রপার্টিজ সেম। তাহলে তিনটা ইনসুলেটরের প্রপার্টিজ যদি সেম হয়, তাহলে তিনটা ইনসুলেটর প্রত্যেকটাই সেম পরিমাণ ক্যাপাসিটেন্স তৈরি করবে। তাহলে সেম পরিমাণ যদি ক্যাপাসিটেন্স তৈরি করে, তাহলে আমরা ধরে নিতে পারি তিনটার ক্ষেত্রেই ক্যাপাসিটরের মান সমান। তাহলে তিনটার ক্ষেত্রে ক্যাপাসিটরের মান যদি সমান হয়, তাহলে তিনটার ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি প্রত্যেকটা সি পরিমাণ ক্যাপাসিটর তৈরি করতেছে ক্যাপাসিটেন্স। এবং এই V1 V2 V3 তিনটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই টোটাল ভিটা তিন ভাগে ভাগ হয়েছে। এই জন্য আমরা প্রত্যেকটা পার্টকে আমরা V/3 আকারে আমরা প্রকাশ করতে পারি, ভোল্টেজ ডিস্ট্রিবিউশনটাকে আরো অল্টারনেটিভ। এইটা হলো এই পর্যন্ত হইলে ঠিক ছিল, V/3 হইতো। কিন্তু সিনারিটা আসলে এরকম থাকে না। মানে মাঝখানে যে ফিগারটা দেখতে পাচ্ছ, 8.10 এর যে 2 নম্বর যে ফিগারটা দেখতে পাচ্ছ, আসলে সিনারিটা সেই রকম থাকে না। সেই রকম থাকলে আমার আলাদা করে V1 V2 V3 ধরা প্রয়োজন ছিল না। টোটালটা ভি ধরে প্রত্যেকটা V/3 ধরলে আমাদের ক্যালকুলেশনটা মোর দেন ইজি এবং খুবই সিম্পল ক্যালকুলেশন হইতো। কিন্তু এখানে এখানে আরেক ধরনের ক্যাপাসিটেন্সের উৎপত্তি হয়, যেটা তোমার কে আমরা বলতেছি শান্ট ক্যাপাসিটেন্স। দেখো আমাদের যে 8.10 যে ফিগারটা আছে, সেই ফিগারটাতে তোমার প্যারালাল দিকে একটা দেখবা, টাওয়ারের প্যারালাল বরাবর দেখবা C1 তিনটা তোমার এক্সট্রা ক্যাপাসিটেন্স দেখা যাচ্ছে। এর মানে এই না যে আমাদের ট্রান্সমিশন লাইনে এরকম ক্যাপাসিটর বসানো থাকে, মেইনলি ইনসুলেটরটাই বসানো থাকে। ইনসুলেটরটাকে আমরা ইকুইভ্যালেন্ট একটা সার্কিট দিয়ে সার্কিটের মডেলের রূপ দিছি আমরা আজকে, আর কিছু না। কারণ আমাদের ক্যালকুলেশন তো সবকিছু সার্কিট বেস। সো আমরা ইনস্ট্রুমেন্ট থাকুক আর যাই থাকুক, ইনসুলেটর থাকুক, হোয়াট এভার ইট ইস থাকুক, সেটাকে আমরা আলটিমেটলি সার্কিট কম্পোনেন্টসেই কনভার্ট করে আমরা ক্যালকুলেশন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সেজন্য আসলে এখানে তিনটা ফ্ল্যাট ক্যাপাসিটেন্সের পাশাপাশি প্রত্যেকটা ইনসুলেটর তোমার এই যে আহ, পাশাপাশি তোমার একটা ইয়ে করে, মানে কি বলবো এটাকে, এই একটা প্যারালাল একটা ক্যাপাসিটেন্স ইফেক্ট তৈরি করে। দ্যাট মিন্স একটা ইনসুলেটর দুই ধরনের ক্যাপাসিটেন্স ফর্ম করে, এটা মনে রাখবা। একটা তার নিজের লাইন বরাবর একটা ক্যাপাসিটেন্স থাকবে, আর একটা তার অপোজিট দিকে প্যারালাল একটা ক্যাপাসিটেন্স ফর্ম করবে। এটা সাইড ক্যাপাসিটেন্স বলো বা যেভাবেই বলো না কেন, এই ইনসুলেটরের জন্য এটা সেরকম একটা ইয়ে হবে। তো এখানে কিছু পয়েন্ট আছে, এই পয়েন্ট পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। যেমন প্রথম পয়েন্টটা হলো, the voltage impressed on a string of suspension insulators does not distribute itself uniformly individual disks due to the presence of shunt capacitance। এই যে আমি যে কথাটা আমি একটু আগে বলতেছিলাম, যে ভোল্টেজটা যদি এরকম, যদি একটা ক্যাপাসিটেন্স C1 এই ক্যাপাসিটেন্স গুলো যদি না থাকতো, তাহলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যেত, ভোল্টেজটা খুব সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যেত V/3 কিন্তু শান্ট ক্যাপাসিটেন্স থাকার কারণে এইটা প্রবলেম হয়। এখন প্রশ্ন হলো, শান্ট ক্যাপাসিটেন্স কেন আসে? শান্ট ক্যাপাসিটেন্স আসাটা খুবই স্বাভাবিক, খুবই নর্মাল। এটি আসবে না, না আসলেই বরং এটা ইয়ে ছিল। মানে একটা ইনসুলেটর কম্পোনেন্ট, ইনসুলেশন যেহেতু থাকে, ইনসুলেশনের মধ্যে মানে কি, ইনসুলেশনের মানে হলো তোমার একটা কন্ডাক্টিভ মেটেরিয়াল মিডিয়ামকে আরেকটা কন্ডাক্টিভ মিডিয়ামকে সেপারেট করে রাখতেছে মাঝখানে একটা ইনসুলেটর। সো মাঝখানে যখন একটা ইনসুলেটর থাকবেই, একটা কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালকে আরেকটা কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল থেকে যখন আলাদা করতেই হয়, তখন তার মধ্যে ক্যাপাসিটেন্স তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক, খুবই নর্মাল। এখন প্রশ্ন হলো যে ইনসুলেটরের ধরন, পজিশন, স্থান, কালপাত্র ভেদে ক্যাপাসিটেন্সটা কিভাবে কোন ওয়েতে তৈরি হবে, সেটা হলো ডিফারেন্ট আলোচনা। তো এখানকার আলোচনাতে আমরা ধরে নিছি যে আমরা দুই ধরনের ক্যাপাসিটেন্স পাচ্ছি, একটা লাইন বরাবর আর একটা লাইনের
লাইনের মানে টাওয়ারের প্যারালাল বরাবর। ঠিক আছে, তাহলে এই দুই ধরনের ক্যাপাসিটেন্স যদি প্রতিটা ইনসুলেটর ফর্ম করে, তাহলে আমরা এই লাইন বরাবর যেটাকে যদি আমরা সিরিজ ক্যাপাসিটেন্স যদি বা নর্মাল ক্যাপাসিটেন্স বলি, তাহলে C1 গুলাকে আমরা শান্ট ক্যাপাসিটেন্স বলতে পারি। আচ্ছা, তাহলে এখন যদি এই হয়, যদি কন্ডিশন যদি সি থাকে আর C1 থাকে, এরপরটা C1 এরপরটা C1, তাহলে ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম হবে না। দ্যাট মিনস এই ক্ষেত্রে আর V/3 থাকবে না, তখন V1 V2 V3 তিনটা হয়ে যাবে, এবং তিনটার মান ডিফারেন্ট হবে। V1 এর মান, V2 মান, V3 মান কোনোটার সাথে কোনোটার মান মিলবে না। তাহলে মান যদি না মিলে, তাহলে মান এই ভোল্টেজ ডিস্ট্রিবিউশনটা আসলে কিরকম হবে? দ্য ডিস্ক নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরের কাছাকাছি যে ডিস্কটা থাকবে, সে ম্যাক্সিমাম ইলেকট্রিক স্ট্রেস ফিল করবে, এবং সেক্ষেত্রে দেখা যাবে যে তার পাংচারেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দ্যাট মিনস তার সেক্ষেত্রে তার ভোল্টেজটা বেশি থাকবে। আবার যদি এরকম হয় যে ইদি, তোমার কি বলবো, if the voltage impressed across the neck string wire DC, then voltage across the each unit would be the same. যদি এরকম হইতো, ভোল্টেজটা যদি স্ট্রিং বরাবর ডিসি ভোল্টেজ আসতো, এসি ভোল্টেজ না হয়, তাহলে কিন্তু আবার ভোল্টেজ ডিস্ট্রিবিউশনটা সেম হইতো, কারণ ডিসি ক্যাপাসিট্যান্সের মান কোনো ইফেক্ট বেয়ার করে না। আমরা জানি ক্যাপাসিটর ইন্ডাক্টর ডিসি তে কাজ করে না। ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা কি জানি, ডিসির ক্ষেত্রে কি হয়ে যায়, মনে আছে? ওপেন স্যার। হ্যাঁ, তাহলে ওপেন তো সার্কিট। এখানে ওপেন, তাহলে তার ওখানে ক্যাপাসিটর বলতে কোনো শব্দই থাকবে না, তখন ভোল্টেজ ডিস্ট্রিবিউশন এমনিই থাকবে, তখন এটা ইনসুলেটর একটা নর্মাল পার্ট হিসেবে থাকতো যদি এটা ডিসি। তো যেহেতু এটা ডিসি না, তো আমাদের ডিসির আলোচনা এখানে বিষয় না। তো যাই হোক, তো আমরা এখান থেকে এই এতক্ষণের আলোচনা থেকে আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে যাব, যেটা হলো স্ট্রিং এফিসিয়েন্সি। এই স্ট্রিং এফিসিয়েন্সি জিনিসটা কি? স্ট্রিং এফিসিয়েন্সি হলো একটা রেশিও, যেটা স্ট্রিং এই পুরো জিনিসটাকে যদি একটা স্ট্রিং ধরো, এই সিস্টেমটাকে একটা যদি স্ট্রিং ধরো, তাহলে এই ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং ডিভাইডেড বাই n ইন্টু ভোল্টেজ অ্যাক্রস দ্য ডিস্ক নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর। এখন নিয়ারেস্ট টু কন্ডাক্টর কোনটা হবে, সেটা তোমাকে যেভাবে ডিজাইন করবে তার উপর ডিপেন্ড করতেছে। এটা আমরা আস্তে আস্তে দেখবো আর কি। দেখবা যে কোন জিনিসটা এখানে নিয়ারেস্ট ইয়ে হচ্ছে। যেমন এই আমাদের এই ফিগারের ক্ষেত্রে, যে ফিগারটাতে আমরা করব, মানে এই যে 8.11 যে ফিগার দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন করবো, এখানে V3 যেটা, এইটা হচ্ছে এই যে এটা হলো নিচের গোলটা, এইটা হলো তোমার নিয়ারেস্ট টু তোমার ভোল্টেজ। সো এই ফিগারের জন্য যদি আমরা স্ট্রিং ক্যাপাসিটেন্স, স্ট্রিং এফিসিয়েন্সি হিসাব করতে চাই, তাহলে ফর্মুলাটা ভি ডিভাইডেড বাই 3 × V3 × 100। কেন 3 বললো? কারণ আমার এখানে ডিস্ক আছে তিনটা, এন হলো ডিস্ক নাম্বার, ডিস্ক নিয়ারেস্ট কন্ডাক্টরের ডিস্কের ভোল্টেজ হলো V3, আর টোটাল ভোল্টেজটা হলো ভি। সো এই স্ট্রিং এফিসিয়েন্সি হলো V/N × V3। তো এখন এই সিস্টেমের জন্য আসলে স্ট্রিং ক্যাপাসিটি কিভাবে আমরা ভোল্টেজের মানগুলো হিসাব করব, সেটার জন্য আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখব। সো এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখার জন্য আমরা এই এই যে ক্যাপাসিটেন্স গুলো যে জয়েন্ট হয়েছে, এই প্রত্যেকটা জয়েন্টে একটা নোড চিন্তা করব, যে নোডে আমরা কারেন্ট ফ্লো করাবো। তাহলে এরকম ভাবে যদি কারেন্ট ফ্লো করাই, কারশফস কারেন্ট ল দিয়ে যদি আমরা কারেন্ট ফ্লো করাই, তাহলে আরেকটা কাজ করে নেব। এই C1 এর মানগুলা সি এর সাপেক্ষে প্রকাশ করব। দ্যাট মিনস সি ওয়ান ইকুয়াল টু কে ইন্টু সি হবে। ধরো সি এর মান, প্রত্যেকটা সি এর মান যদি 3, মনে করো 3 মাইক্রোফেরাড বা 3 ফেরাড করে যদি হয়, কথার কথা আর কি। আর তাহলে যদি C1 এর মান যদি ধরো 4, 5 বা 2 যাই হোক না কেন, এই দুইটাকে ভাগ করলে কিন্তু একটা রেশিও পাওয়া যাবে। কারণ দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো শান্ট ক্যাপাসিট্যান্সের মান সমান, আবার প্রত্যেকটা দেখো ক্যাপাসিট্যান্সের মান সমান। তাহলে এইটার থেকে এইটার একটা রেশিও বের করা যায়, সেই রেশিওটাকে আমরা কে হিসেবে প্রকাশ করি। তাহলে সি, মনে করো C1/C কে যদি একটা রেশিও করা হয় C1/C, তাহলে C1/C সমান সমান যদি কে হয়, তাহলে C1 ইকুয়াল টু কেসি লেখা যায়। তো আমরা প্রত্যেকটা C1 কে আমরা কেসি লিখবো, ইন সেন্স যেন আমাদের হিসাব করতে কারশফস ভোল্টেজ ল বা কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করতে যেন আমাদের সুবিধা হয়। সেই জন্য C1টাকেও আমরা সি এর সাপেক্ষে এক্সপ্রেস করবো আর কি। তো আমরা এই ইকুয়েশনটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা খুবই সহজ, জাস্ট একবার দেখলেই সবাই পারবা। এটা এখানে কোনো কঠিন কিছু লুকায় নাই। কারণ
এখানে দেখো প্রত্যেকটা নোডকে নোট করা হয়েছে, নোড এ, নোড বি, নোড সি, তিনটা নোডে ডিফাইন করা হয়েছে। তাহলে এখন আমরা নোড এ তে যদি খেয়াল করি, আমার মাউসের কার্সরটা যদি সবাই দেখতে পাও, তাহলে দেখতে পাবা যে এই নোড এ তে আমরা কি দেখতে পাচ্ছি। নোড এ তে আপনি দেখে তো এটাই এই যে নোড, আমার মনে হয় দেখতে পাচ্ছ সবাই, এই যে নোড এ। তাহলে এতে দেখো যদি আমরা করি, নোড এতে যদি আমরা মনে করো যে অ্যাপ্লাই করি, যে কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে কি পাচ্ছি দেখো। আই টু কারেন্ট, এই যে দেখো আই টু কারেন্ট নোড এ এর দিকে অন করতেছে। কারো যদি মাইক্রোফোন অফ না থাকে অফ করে দিও। নোড এ তে দেখো আই টু কারেন্ট করতেছে, আর নোড এ থেকে I1 কারেন্ট, আর এদিকে ছোট I1 কারেন্ট বের হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এখানে যদি আমরা ইয়ে করি, মানে কি বলবো, আহ, এখানে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাচ্ছে যে I2, ক্যাপিটাল I2 ইকুয়াল টু ক্যাপিটাল I1 প্লাস স্মল I1। এই যে দেখো ক্যাপিটাল I2 ইকুয়াল টু ক্যাপিটাল I1 প্লাস স্মল I1। এখন I2 মানে কি? I2 মানে হলো তোমার এই যে ভি ইন্টু ওমেগা সি। যেহেতু এটা এখানে সি আছে, সি থাকা মানে কি? সি থাকা মানে হলো তোমার ওই যে এক্স সি, রিয়েক্টেন্স থাকবে। তার রিয়েক্টেন্স থাকা মানে কি? আমরা বুঝতে খুব সহজভাবে বুঝতে পারতেছি যে তোমার ভোল্টেজের সাথে তোমার ক্যাপাসিটেন্স এখানে ইয়ে করে আসবে। এখানে দেখো আমরা জানি ভি ইকুয়াল টু আই আর। নর্মালি চিন্তা করো, ভি ইকুয়াল টু আই আর, আই আর এর জায়গায় ধরো আই এক্স, ভি ইকুয়াল টু আই এক্স। এক্স মানে কি? এক্স মানে 1/ωc। যে এটাকে আমরা যদি কনসিডার না করি, তাহলে ভি ইন্টু 1/ωc। তাহলে ভি ইন্টু 1/ωc যদি, সরি, আই ইন্টু ওমেগা সি, আই ইন্টু 1/ωc যদি হয়, তাহলে ওমেগা সি যদি বাম পাশে চলে আসে, তাহলে ভি ইন্টু ওমেগা সি ইকুয়াল টু আই লেখা যায়। আমার পয়েন্টটা মনে হয় বুঝার কথা, আশা করি। তা আমাদের আবারও বলি, দেখো আমরা জানি ভি সমান সমান আই এক্স, আবার ভি সমান সমান লেখা যায় আই ইন্টু 1/ωc। এই ওমেগা সিটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে দাঁড়াচ্ছে ভি ওমেগা সি ইকুয়াল টু আই। এটাই এখানে লেখা হয়েছে, আর কিছু না। সো তাই যদি হয়, তাহলে দেখো এবার এবার তুমি মানগুলা বসাইতে থাকো, প্রত্যেকটা আয়ের করসপন্ডিং এ মান বসাও। মান বসাইলে দেখো একটা ইকুয়েশন দাঁড়াবে যে ভি এর জায়গায় ভি2 জায়গায় I2 জন্য দেখো করসপন্ডিং ইয়ে হলো তোমার সি, ওমেগা সি। ভি2 এখানে এটার একক্রসে ভোল্টেজ ড্রপ হলো ভি2, তাহলে ভি2 ইন্টু ওমেগা সি। I1 এর একক্রসে দেখো ভোল্টেজ ড্রপ হলো ভি1, সো ভি1 ইন্টু ওমেগা সি। আর ছোট I1 এর একক্রসে দেখো সি1 আছে, তাহলে সি1টা এখানে কিসের জন্য কি ভোল্টেজ আসবে? এক্ষেত্রেও তোমার, এক্ষেত্রেও তোমার ভি1 ইন্টু ইএসএ, কারণ এই নোড বরাবর ভোল্টেজটা ভি1 সেট করা আছে। তাহলে নোড বরাবর ভোল্টেজ যদি ভি1 সেট করা থাকে, তাহলে খুব স্বভাবতই এইটার জন্য দেখো এই 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 পয়েন্ট থেকে এই লুপটার জন্য, এই লুপটার জন্য এই ভোল্টেজটা হলো ভি1 ড্রপ। সুতরাং ভি1 ওমেগা সি1, তো সি1 এর জায়গায় আমরা লিখতে পারি কে। সো এভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, ভি2 সমান সমান ভি1 কমন নিলে 1 প্লাস কে একটা ইকুয়েশন পাই। সো এখন তোমরা নিজেরা একটু চিন্তা করো, নোড বি তে আমরা কি পাইতে পারি। নোড বি তে আমাদের কারেন্ট ইন করতেছে I3, কারেন্ট বের হয়ে যাচ্ছে ক্যাপিটাল I2 স্মল I2। তাহলে I3 ইকুয়াল টু I2 প্লাস I2 যদি হয়, তাহলে I3 বদলে আমরা কি লিখতে পারি? ভি3 ওমেগা সি, ভি3 ওমেগা সি। আচ্ছা, I2 এর বেলায় কি লিখতে পারি? ভি2 ওমেগা সি, ভি2 ওমেগা সি। এখন ছোট I2 এর জন্য কি লিখতে পারি? ছোট I এর জন্য লিখতে পারি ভি1 প্লাস ভি2 ইন্টু ওমেগা কেসি। কেন? কারণ এই যখন এই প্যারালাল শান্ট সি1 যখন ফর্ম করতেছে, তখন এটার জন্য লুপ হবে এই পুরাটা লুপ। তাহলে এই পুরা লুপটা যদি হয়, এই পুরা লুপটার জন্য ভোল্টেজ ড্রপ হলো ভি1 আর ভি2। তো সেই জন্য ভি1 প্লাস ভি2 ইন্টু ওমেগা কেসি হবে ছোট I2 জন্য। তো এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে আমরা ভি2 প্লাস ভি1 প্লাস ভি2 এরকম পাইছি। আবার দেখো ভি2 মান, উপরে যে ভি2 মানটা পাইছি, ভি2 মানে কি ভি1 ইন্টু 1 প্লাস কে, সেটা আবার এখানে ভি2 জায়গায় রিপ্লেস করছে। রিপ্লেস করে আলটিমেটলি ভি3 ইকুয়াল টু ভি1 এর সাপেক্ষে ইকুয়েশন। মানে আমাদের মেইন উদ্দেশ্যটা হলো ভি1 এর সাপেক্ষে সবগুলো ইকুয়েশন বের করা, সেই জন্য ভি2 এখানে রাখে নাই। ভি2 মানটা 1 নম্বর ইকুয়েশন থেকে নিয়ে এসে এই 2 নম্বর ইকুয়েশনটা ফর্ম করার জন্য ভি2 মানটা এখানে রিপ্লেস করে বসানো হয়েছে। সো
এবার লাস্টে যদি আসো, ফাইনাল সামেশনে যদি আসো, তাহলে কি আসতেছে? এখানে এই ক্ষেত্রে আর কেসিএল অ্যাপ্লাই কিছু নাই, কারণ এখানে নিচের থেকে তো কারেন্ট আসতেছে না, so এখানে দুইটা কারেন্টই বের হয়ে যাচ্ছে। সো এটা আপাতত প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ আমরা এখানে ভি ইকুয়াল টু সমান সমান পেয়ে গেছি V1 + V2 + V3, যেখানে V2-র মানও পাইছি, V3-র মানও পাইছি, আর V1 কিন্তু আমরা রাখবোই বলছি, সেটা সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। তাহলে V1 + V1 V2-র মান হলো V1 × 1 + K, V3 মান হলো V1 × 1 + 3K + আমরা 2 নম্বর ইকুয়েশনে পাইছি। সেখান থেকে V1 কমন নিলে 3 + 4K + K²। তাহলে এখান থেকে আমরা বুঝতে মিডিল টার্ম করে যদি হিসাব উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে দেখা যাচ্ছে V ইকুয়াল টু V1 × 1 + K × 3 + K। সো এখন এইটাকে যদি আমরা 3 নম্বর ইকুয়েশন ধরি, এবং এইটাকে যদি আমরা 1 2 3 তিনটে ইকুয়েশনকে যদি আমরা ফরমেশনে নিয়ে আসতে চাই V1 এর সাপেক্ষে, তাহলে যেটা দেখা যাচ্ছে V1/1, V1 তো জায়গায় V1-ই থাকবে, যেহেতু আমরা V1 কেটাকে আমরা বেস ধরছি। V1 এর সাপেক্ষে যদি আমরা সবগুলো ইকুয়েশনকে ফর্মে নিয়ে আসতে চাই, তাহলে V2-র ক্ষেত্রে আসবে কত? কারণ 1 নম্বর ইকুয়েশনে পাইছি V2 পাইছি কত, 1 + K, এই জন্য V2/1 + K। তারপরে V3-র জন্য কত আসবে? 2 নম্বর ইকুয়েশনে কত পাইছি? V3 = V1 × 1 + 3K + K², সো V3/1 + 3K + K²। আর তাই ভি এর জন্য কত পাবো, যেটা 3 নম্বর ইকুয়েশনে পাইছি, সেটা হলো 1 + 3 + K, সো V/1 + K × 3 + K। সো এটা থেকে আমরা যে কনক্লুশনে পৌঁছাইলাম সেটা হলো, আমরা যদি টোটাল ভোল্টেজটা যদি জানি, এবং শান্ট ক্যাপাসিটেন্সের তুলনায় সিরিজ ক্যাপাসিটেন্স কি হারে কি রেশিওতে চেঞ্জ হচ্ছে সেটা যদি কে এর মানটা যদি জানি, তাহলে আমরা যে কোনো ডিস্কের এক্রেসে কিন্তু ভোল্টেজটা বের করতে পারবো ফ্রম ইকুয়েশন নাম্বার 4। সো যে কোনো ডিস্কের জন্য যদি আমরা ইকুয়েশন ভোল্টেজটা বের করতে পারি, তাহলে আমাদের যে ভোল্টেজ ডিস্ট্রিবিউশনের বের করার যে পারপাসটা, সেই পারপাসটা কিন্তু সলভ হয়ে যায়। তো দেখো, সো আলটিমেটলি দেখো V1 এর মান বের করলা, V2 বের করলা, V3 বের করলা, তোমার যা দরকার সেটা তুমি বের করতে পারবা কিন্তু। সো তাহলে এখন যদি আমরা স্ট্রিং এফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমরা সিম্পলি ভি এর মানটা বসাবো, আর উপরে যে V3 মানটা আমরা যদি কে এর সাপেক্ষে যে হিসাব করে যেটা পাবো, সেটা সেটার জন্য যেহেতু আমাদের V1 এর সাপেক্ষে ইকুয়েশন গুলো দেওয়া আছে, সুতরাং V1 এর মানটা আগে বের করে নিতে হবে। তারপরে V3 মানটা বের করে এখানে বসাবা, তারপরে এন এর মান দেওয়া 3, হিসাব করলে যা আসবে সেটাই হবে ফাইনাল স্ট্রিং এফিসিয়েন্সি। এখন এখানে একটা কথা আছে, ইকুয়েশন এখানে ডিরাইভ করা হয়েছে তিনটার জন্য, ডিস্ক তিনটা। সো পরীক্ষায় বা অঙ্কে নট নেসেসারি যে তিনটা ডিস্কের জন্যই আসবে, আইদার আরো সহজে 2টা ডিস্কের জন্য আসতে পারে, 4টা ডিস্কের জন্য আসতে পারে, 5টা ডিস্কের জন্য আসতে পারে। প্রসিজার কিন্তু সেম, কিন্তু ইকুয়েশন হয়তো সেম থাকবে না, ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু প্রসিজার গুলো সেম হবে, সেটা অঙ্কে আসুক কিংবা ডেরিভেশন আকারে আসুক। সো এই ধরনের কোশ্চেন আনসার যদি আসে, এই ধরনের কোশ্চেন আনসার করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে হোয়াট ইজ দ্য নাম্বার অফ ডিস্ক। সে ডিস্ক নাম্বারটা খেয়াল করে তারপর তোমাকে প্রসিড করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু কনক্লুশন পাওয়া যায়, যেমন কে যদি আমরা 0.2 ধরি কথার কথা, তাহলে এক্সপেরিমেন্ট নাম্বার 4 থেকে আমরা বুঝতে পারি যে, ইকুয়েশন নাম্বার 4 থেকে বুঝতে পারি V2 = 1.2 V1, V3 = 1.64 V1। তো এটা ক্লিয়ারলি দেখা যায় যে, যে ডিস্কটা নিয়ারলি কন্ডাক্টরের কাছে থাকবে সেটার ভোল্টেজ বেশি হয়, এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করতে পারলাম। তারপরে 2 নম্বর কনক্লুশনটা কি পাওয়া যায়, গ্রেটার দ্য ভ্যালু, মানে কে এর মান যত বড় হবে তত নন ইউনিফর্ম পটেনশিয়াল এক্সপ্রেস হবে, তার মানে এই পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা ততটাই নন ইউনিফর্ম হবে, মানে ইউনিফর্ম হবে না। এবং লেসার ইটস দ্য স্ট্রিং এফিসিয়েন্সি, মানে স্ট্রিং এফিসিয়েন্সিটা ততই কম হবে, মানে কে এর মান যত বড় হবে স্ট্রিং এফিসিয়েন্সি তত কম হবে। তারপর আরেকটা কি কনক্লুশন পাইলাম, the inequality of voltage distribution increases the increase the of number of disks in the string, therefore shorter string has more efficiency than larger one। তো মনে করো যতটা কম স্ট্রিং থাকবে বা ডিস্ক থাকবে তত এফিসিয়েন্সি বেশি থাকবে, আর যত বেশি ইয়ে থাকবে তত তোমার এফিসিয়েন্সি কমে যাবে। তো এখন এই স্ট্রিং এফিসিয়েন্সি যদি আমরা কম পাই, আমাদের তো স্ট্রিং এফিসিয়েন্সি কম পাওয়ার আসলে ইচ্ছা না, আমাদের ইচ্ছা হলো স্ট্রিং এফিসিয়েন্সি বেশি পাওয়া। তাহলে এই স্ট্রিং এফিসিয়েন্সিটা যদি আমরা বাড়াইতে চাই, তাহলে এখানে আমরা তিনটা মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি স্ট্রিং এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। একটা হলো ইউজিং লং ক্রস আর্ম, একটা মেথড হইতে পারে। আরেকটা হইতে পারে গ্রেডিং দ্য ইনসুলেটর, আরেকটা হইতে পারে গার্ড রিং। 3 ধরনের মেথড দিয়ে আমরা চাইলে যে কোনো একটা অ্যাপ্লাই করে আমরা স্ট্রিং এফিসিয়েন্সি বাড়াইতে পারি। তাহলে লং ক্রস আর্ম হলে কি হবে, দ্য ভ্যালু অফ স্ট্রিং এফিসিয়েন্সি ডিপেন্ডস অন দ্য ভ্যালু অফ কে, যেহেতু কে এর উপরে ডিপেন্ড করতেছে,
তাহলে লঙ্গার ক্রস আর্ম হওয়া মানেই হলো কে এর মান কমে যাওয়া, আর কে এর মান কমবে স্ট্রিং এফিসিয়েন্সি তত বাড়বে। ঠিক আছে। তবে এটার একটা অসুবিধাও আছে এই পদ্ধতিতে। এই অসুবিধাটা হলো যে তোমার ওই যে কস্ট এন্ড স্ট্রেংথ, ম্যাটেরিয়ালের কস্ট এবং ম্যাটেরিয়ালের স্ট্রেংথ একটা বিষয় আছে, যে লং ক্রস আর্ম বানাইলেই যে হইলো বিষয়টা এরকম না। সো এই জন্য দেখা যায় যে ইন প্র্যাকটিক্যাল কেস কে এর মান 0.1 পর্যন্তই লিমিট রাখা হয়, কে এর মান স্যার 0.1 এর নিচে আর নামানো হয় না। বলো। স্যার কর্স আর্ম কি জিনিসটা? লং ক্রস আর্ম হলো যে ডিস্কটা, এই যে দেখো টাওয়ার, আর এই হলো তোমার লাইন থেকে তোমার ডিস্ক। এই যে ছবিটা দেখো 8.12 এ, তো এটা যত এই ডিস্ক গুলা এই লাইনে টাওয়ার থেকে যত দূরে থাকবে তত ক্রস আর্মটা তত বড় হবে। মানে এই বাম পাশের টাওয়ারের সাথে ডান পাশে যে ডিস্ক গুলা বসানো আছে এই লাইনের কানেক্ট করে, যে ডিস্ক গুলা, এই ডিস্ক গুলা টাওয়ার মানে বিদ্যুতের খুঁটি থেকে কতটুকু দূরে আছে, দিস ইজ দ্য লং কোর্স, এটাই হলো ক্রস আর্মস। আচ্ছা, তারপরে হলো গ্রেডিং দ্য ইনসুলেটর, মানে যে ইনসুলেটর গুলো তুমি বসাইছো সেগুলোকে গ্রেডিং করা যায়। গ্রেডিং করা যায় কিন সেন্স, যে ইনসুলেটর গুলা বিভিন্ন ডাইমেনশনে চুজ করা যায়, সবগুলা একই ডাইমেনশনে চুজ করার দরকার নেই। আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যখন আমরা করছি তখন প্রত্যেকটা কি সিমেট্রিক্যাল ধরছি, প্রত্যেকটা ইনসুলেটরকে আমরা সেম প্রপার্টিজ ধরছি। এরকম না করে যদি প্রত্যেকটা ইনসুলেটরকে আমরা গ্রেডিং করতে পারি, মানে ওরা ডিফারেন্ট ডিফারেন্ট ডাইমেনশন আমরা যদি বসাই, তাহলে যেটা হবে ক্যাপাসিটরের মান সমান থাকবে না। আমরা যে ইকুয়েশনে ডিরাইভ করতে গিয়ে দেখছি প্রত্যেকটা মান সি ধরে প্রত্যেকটা ক্যাপাসিটরের মান সমান ধরছে, এরকম না করে যদি প্রত্যেকটা ক্যাপাসিটরের মান চেঞ্জ করা যায়, তাহলেও এটা মানে কোনোভাবে তোমার তোমার স্ট্রিং এফিসিয়েন্সিটা বাড়া যাবে। কারণ হলো তোমার ওই এমন ভাবে অ্যাসেম্বল করতে হবে এবং এই ক্যাপাসিটেন্স গুলো গ্রেডিং এমন ভাবে করতে হবে যেন সবার উপরে যেটা টপ, যে প্রথমে যেটা থাকবে সেটার যেন মিনিমাম ক্যাপাসিটেন্স হয়, এবং প্রোগ্রেসিভলি যত এর দিকে যাবে মানে নিয়ারেস্ট কন্ডাক্টরের দিকে যত যাবে তত ক্যাপাসিটরের মান বাড়তে থাকবে। এভাবে যদি আমরা মোটামুটি রিঅ্যারেঞ্জ করে বসাইতে পারি তাহলেও স্ট্রিং এফিসিয়েন্সি বাড়ানো যাবে। বাট এই মেথডেরও একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজটা হলো যে তোমার আহ যে একটা লার্জ নাম্বার অফ ডিফারেন্ট সাইজ ইনসুলেটর যখন বসা, এখানে এই ক্ষেত্রে তোমার এমন ভাবে ক্যালকুলেশন করে বসাতে হবে, মনে করো যে একটা লার্জ মানে নাম্বার কি বলবো এটাকে, সাইজের ভেরিয়েশনটা এত বড় হবে কারণ তোমাদের এখানে তো অনেক হেভি ভোল্টেজ পাওয়ার, সরি হেভি পাওয়ার ট্রান্সমিট করতে হয়। সেক্ষেত্রে তোমার ভোল্টেজ ক্যাপাসিটরের মানের ভেরিয়েশনটা এত বেশি হবে, বড় হবে, যে এটা মেনটেন করতেও অনেক ক্ষেত্রে প্রবলেম হয়। যদি এটা মিটিগেট করা যায় তাহলে এটা একটা গুড সলিউশন। আচ্ছা, আর যদি আমরা গার্ড রিং ইউজ করি, গার্ড রিং ইউজ করা মানে হলো যা আছে তাই থাকবে, এর পাশাপাশি একটা এরকম এই যে একটা রিং এর মতো একটা ইউজ করব, যেটা আর একটা ক্যাপাসিটেন্স ফর্ম করবে ডান দিক দিয়ে। একটা তো শান্ট ক্যাপাসিটেন্স তো বাম দিক দিয়ে ফর্ম করছেই, আরেকটা এর কাউন্টারে আরেকটা ক্যাপাসিটেন্স ফর্ম করাই দেওয়া একটা রিং ইউজ করে। তার মানে ব্যাপারটা হলো যে এরকম একটা গার্ড রিং, যেটা মেটাল রিং, এর এটা মেটালের তৈরি একটা রিং, যেটা কন্ডাক্টরের সাথে কানেক্ট করে, এটা এরকম ভাবে একটা রিং, এটা হলো মেটালের তার আর কি। সেটা ঝুলাই দিলে যেটা হবে যে প্রত্যেকটা নোডে আরেকটা করে ক্যাপাসিটেন্স তৈরি হবে, যে ক্যাপাসিটেন্সটা শান্ট ক্যাপাসিটেন্সের ইফেক্টটাকে মিটিগেট করবে। তো মিটিগেট করলে যেটা হবে, শান্ট ক্যাপাসিটেন্সের মান যদি কমে আসে তো অটোমেটিকলি তোমার কে এর মান কমে আসবে, আর কে এর মান যদি কমে আসে এমনিতেই স্ট্রিং এফিসিয়েন্সি বাড়বে। সো দিস ইজ অ্যানাদার টেকনিক। টেকনিক গুলো ভালো করে পড়বা, পরীক্ষা মাঝে মাঝে এগুলো আসতে পারে, যে কোনো একটা টেকনিক বা সবগুলো টেকনিকও জানতে যেতে পারে। সো এগুলো বুঝে পড়লে মুখস্থ করার কিছু না, আমি যেভাবে মুখে বুঝাই বললাম ঠিক এইভাবে পরীক্ষার খাতা লিখলেই ফুল মার্ক। বইয়ের মতো হুবহু লিখতে হবে বিষয়টা এরকম না, কনসেপ্টটা বোঝানোটাই মেইন উদ্দেশ্য, যে কিভাবে কাজ করতেছে সেটা হলো মেইন ফ্যাক্ট। সো 8.9 যদি আমরা আসি, একটা ইম্পর্টেন্ট টার্ম যদি আমরা দেখি, কিছু ইম্পর্টেন্ট টার্ম, সেটা হলো ম্যাক্সিমাম ভোল্টেজ আমরা পাবো ডিস্ক, যেটা নিয়ারেস্ট টু দা কন্ডাক্টর থাকবে, সেটা আমরা অলরেডি জানি। সো ওভাবে যদি আমরা ভোল্টেজ স্ট্রিং যদি হিসাব করি, ভোল্টেজ বিটুইন লাইন এন্ড আর ফেজ ভোল্টেজ, যদি যেটা হবে যেটা হলো মানে প্রত্যেকটা স্ট্রিং মানে ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং যেটা পাবো, সেই ভোল্টেজটা হবে তো ফেজ ভোল্টেজ। তো ওখান থেকে লাইন ভোল্টেজ পাইতে গেলে, যেহেতু আমাদের থ্রি ফেজ সিস্টেম, সো লাইন ভোল্টেজ পেতে গেলে ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং এর সাথে √3 দিয়ে গুণ করলে আমরা লাইন ভোল্টেজ পাবো। সো এক্সাম্পল দেখি আমরা 8.1, এই এক্সাম্পলটা দেখলে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে, অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলটাতে যেটা বলছে, ইন এ 33 kV ওভারহেড লাইন দেয়ার আর 3 ইউনিটস ইন দ্য স্ট্রিং অফ ইনসুলেটর। বলেই দিছে 3টা ইউনিট আছে। হুম, স্ট্রিং স্ট্রিং এর। আচ্ছা, কারো কি মাইক্রোফোন অন আছে? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে।
তাহলে যেটা বলতেছিলাম যে কে এর মান, সরি, যেটা বলতাম 33 কেবির লাইন, যেটার মধ্যে তিনটা স্ট্রিং অফ ইনসুলেটর আছে, ঠিক আছে, তিনটা। এখন ক্যাপাসিটেন্স বিটুইন দ্য ইচ ইনসুলেটর পিন অ্যান্ড আর্থ ইজ 11% অফ সেলফ ক্যাপাসিটেন্স অফ ইচ ইচ ইনসুলেটর। 11%, দ্যাট মিনস কে এর মান এখানেই জড়িত লুকাই আছে। দেখো, খেয়াল করে দেখো, ক্যাপাসিটেন্স বিটুইন ইনসুলেটর পিন অ্যান্ড আর্থ, যেটাকে আমরা বলতেছি শান্ট ক্যাপাসিটেন্স, ইজ 11% অফ সেলফ ক্যাপাসিটেন্স। সেলফ ক্যাপাসিটেন্সটা হলো যে সিরিজ ক্যাপাসিটেন্স বা নিজেদের যে ক্যাপাসিটেন্স নিজস্ব সেটা। তাহলে ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ ভোল্টেজ, ওদের প্রত্যেকটা ভোল্টেজের মান বের করতে বলছে এবং স্ট্রিং এফিসিয়েন্সি বের করতে বলছে। তাহলে আমরা আশা করি যে ফর্মুলাটা ডিরাইভ করে আসছি ওই ফর্মুলাতে যদি কনসিডার করি, তাহলে আমার মনে হয় না পারার কোনো কারণ নাই। এটা আশা করি সবাই পারবা। দেখো কে এর মান দেখো 0.11, তাহলে কে এর মান 0.11, আর ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং যেটা ক্যাপিটাল ভি এর মান কি, যেহেতু 33 কি ওভারহেড লাইন আছে, মানে লাইন ভোল্টেজ 33 কেবি, তাহলে ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং কি হবে, 33 কেবি কি √3 দিয়ে ভাগ করতে হবে। √3 দিয়ে ভাগ করলে এই ক্যাপিটাল ভি এর মান আসবে 9.05 কেবি। তাহলে ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং ভি এর মান পেয়ে গেলে, মান পেয়ে গেলে আছে কয়টা স্ট্রিং, তিনটা। তাহলে তিনটা স্ট্রিং এর জন্য আমরা এখন যদি ক্যালকুলেশন করি, আমরা এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি আগের মতো, সে দেখো সেম ভাবে প্রত্যেকটা মান স্ট্রিং এফিসিয়েন্সি বেরোবে। এই অঙ্ক কি আমার করাই দেওয়া দরকার আছে? না স্যার। এটা তো সিম্পল, হুবহু ডেরিভেশন, ডেরিভেশন যা, ম্যাথও সেমই, খালি ডেরিভেশনে মান দেওয়া ছিল না, এই ম্যাথে মান মান এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আর কে এর মান কিভাবে বুঝতে হয়, ক্যাপিটাল মানে ভি এর মান কিভাবে বুঝতে হয়, সেটা আমি অলরেডি এক্সপ্লেন করছি, যেটা প্রশ্নের মধ্যেই লুকায় থাকবে, সেখান থেকে তোমাকে বুঝে নিতে হবে। যেমন এক্সাম্পল 8.2 দেখো, একটা 3 ফেজ লাইন বলা আছে সাপোর্টেড বাই 3 ডিস্ক ইনসুলেটর, এখানেও তিনটা ইনসুলেটর বলছে। সো পটেনশিয়াল অ্যাক্রস দ্য টপ ইউনিট, যেটা কি নিয়ার টু দ্য টাওয়ার, মানে ভি1, এগুলা লাইনে কথার সাথে তোমাকে বুঝতে হবে, মানে কি বলছে সেটা বুঝতে হবে। তাহলে টপ ইউনিট মানে বোঝায় ভি1, এবং মিডিল ইউনিট যেটা ভি2, সেটা হলো 8 কিলোভোল্ট আর 11 কিলোভোল্ট, মানে ভি1 এর মান দেওয়া আছে, ভি2 এর মান দেওয়া আছে রেসপেক্টিভলি। ক্যালকুলেট দ্য রেশিও অফ ক্যাপাসিটেন্স বিটুইন পিন আর সেলফ, মানে কে এর মান বের করতে বলছে, লাইন ভোল্টেজ বের করতে বলছে, আর স্ট্রিং এফিসিয়েন্সি বের করতে বলছে। সো লাইন ভোল্টেজ বের করা মানে কি, আগে টোটাল স্ট্রিং ভোল্টেজ যেটা ক্যাপিটাল সেটা বের করতে হবে, তার সাথে √3 দিয়ে গুণ করতে হবে। আর স্ট্রিং এফিসিয়েন্সি তো স্ট্রিং এফিসিয়েন্সি, মানে ওই অঙ্কটাই জাস্ট ঘুরে ফেরাই দিছে। আগে ছিল কে এর মান দেওয়া ছিল, ক্যাপিটাল ভি এর মান ছিল, সবকিছু বের করো। আর এবার বলছে ভি1 ভি2 মান আমি দিয়ে দিছি, বাকি সবকিছু বের করো। মানে কিছু নন থাকবে, কিছু আননোন থাকবে, এই হলো অঙ্কের প্যাটার্ন, আর কিছু না। কিছু নন থাকবে, কিছু আননোন থাকবে, জাস্ট ক্যালকুলেশন করে ওই সেম প্রসিজার, সেম রুল, সেম ফর্মুলা, জানি মানগুলো বসাবো, বসে যেটা আননোন থাকবে সেটা বের করা। দিস ইজ দ্য মেইন প্রসিজার ম্যাথের ক্ষেত্রে। তারপর পরেরটার ক্ষেত্রে দেখো সেম কথাই, ইচ অফ দ্য লাইন 3 ফেজ সিস্টেম ইজ সাসপেন্ডেড বাই স্ট্রিং 3 ইনসুলেটর, এখানে তিনটা দিয়ে দিছে, এবং দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য লাইন ইউনিট ইজ 17.5। লাইন ইউনিট মানে কি, অ্যাক্রস দ্য লাইন ইউনিট মানে লাইনের কাছাকাছি যে ভোল্টেজটা থাকবে সেটা হলো তোমার 17.5, মানে ভি3 মান এটা দেওয়া আছে। তাহলে ক্যালকুলেট দ্য লাইন টু নিউট্রাল ভোল্টেজ, মানে ফেজ ভোল্টেজ, মানে ক্যাপিটাল ভি বের করতে বলবো। তারপরে এসিউম দ্য শান্ট ক্যাপাসিটেন্স বিটুইন ইনসুলেটর এন্ড আর্থ ইজ 1/8, তার মানে বোঝা যাচ্ছে যে কে এর মান 1/8, ঠিক আছে। এবং অলসো ফাইন্ড দ্য স্ট্রিং এফিসিয়েন্সি, সো ওভাবে ক্যালকুলেট করে বের করবো। এই অঙ্কগুলো খুবই সহজ, এগুলোর মধ্যে কোনো আসলে কোনো কমপ্লিকেসি নাই। বাসায় প্র্যাকটিস করো, আশা করি হয়ে যাবে। এগুলা কিন্তু অঙ্ক চাকরির পরীক্ষাও আসে, কারণ এগুলা মোটামুটি এটা বেশ ভালো। স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে তো সবগুলা ম্যাথে দেখলাম আমরা যেভাবে ডিরাইভ করছি সেভাবে করে আসছে, আমি কি ডিরেক্ট ফর্মুলা ইউজ করে ম্যাথ করতে পারবো না? তুমি যদি মনে রাখতে পারো কোনো প্রবলেম নাই, এটা ডিপেন্ড করতেছে তুমি মনে রাখতে পারতেছো কিনা। জি স্যার। এটা যদি মনে রাখতে পারো ওয়েলকাম। যেমন এখানে যে দেখো মিটিগেট করছে গার্ড রিং বসা, এটা এটা দেখবা গার্ড রিং বসাইলে কি হয় ইফেক্টটা তোমরা এখন ম্যাথমেটিক্যালি বুঝতে পারবা। তোমরা তো থিওরিতে মেথড যখন পড়ে আসবা গার্ড রিং আসলে গার্ড রিং কমায় কিনা, সেটা তোমরা এই যে এই ম্যাথটা করলে বুঝতে পারবা যে গার্ড রিং আসলে স্ট্রিং বাড়ায় কিনা। তো এইভাবে আর কি করছে আর কি। তো স্ট্রিং এফিসিয়েন্সি চ্যাপ্টারটা আসলে খুব একটা টাফ কিছু না। তোমাদের কি সহ-বড়টায় ক্লাস আছে? জি স্যার। জি আচ্ছা, স্যার। ঠিক ঠিক আছে, তাহলে এখানে আছে স্টপ। স্যার। ঠিক আছে, তাহলে এখানে স্টপ। তাহলে আমরা নেক্সট ক্লাস আমরা তোমাদের সাথে আমি আরেকটা ডিসকাস করি, সেটা হলো যে
তো আমাদের সাথে আমার ক্লাস হলো আজকে বুধবার আর বৃহস্পতিবার, রাইট? জি স্যার। আচ্ছা, বুধবারে তোমাদের সাথে টাইমিংটা কেমন? স্যার বুধবার হচ্ছে আমাদের সাথে সকালবেলা 9:45। আচ্ছা, এটা একটা বিকল্প টাইম তোমাদের দিচ্ছি, ধরো তোমাদেরও ফাঁকা থাকবে এরকম আর কি। আহ স্যার বুধবার এমনি আমাদের আর কোনো ক্লাস নাই, ল্যাব আছে আর কি। ওই তো ল্যাব তো আর হবে না, যেহেতু ল্যাব স্যার হবে না, তো তোমরাই বলো কখন ক্লাস করতে ইচ্ছুক। সকালে করার দরকার নেই। 11:30টা বুধবারে আমি ছিল। বুধবারে, হ্যাঁ আচ্ছা, 11:30 থাকতে পারে। বুধবারে আমি দুইটা দুইটা পিরিয়ড নিবো আর কি, কারণ আমার কাছে সিলেবাস বড়, তো আমাকে একটা দিন দুইটা পিরিয়ড কভার করতে হবে। আর দুইটা পিরিয়ড মিনস তাহলে স্যার দুইটা 11টা শুরু অ্যাটেন্ডেন্স। করলে মনে হবে। আচ্ছা, 11টা করা যায়, তাহলে 2 ঘন্টা আর কি। জি। ঠিক আছে, তাহলে বুধবার 11টায় থাকবে এটা। দেখো মানে যতদিন অনলাইন চলবে এই ফরম্যাটেই চলবে আর কি, কারণ আহ, ওই দিন কিন্তু 2 ঘন্টা ক্লাস মিনস দুইটা অ্যাটেন্ডেন্স, অ্যাবসেন্টও দুইটা অ্যাবসেন্ট। সো ওটা মাথায় রাখবো। আচ্ছা, বৃহস্পতিবারে হলো তোমাদের সাথে আবার 9:45 ক্লাস, বাট তোমাদের মনে হয় 12:15 ফাঁকা আছে স্লট। জি স্যার। তাহলে বৃহস্পতিবারটা হলো 12:15। ঠিক আছে, ওকে স্যার। 9:45 এটা 12:15। তাহলে আজকে আমাদের থাকবে, সোমবারে থাকবে 11:30, বুধবারে 11টা, বৃহস্পতিবারে 12:15। এটা একটু সবাই নোট ডাউন করে রাখো, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন বা ইনকোয়ারি আছে? আচ্ছা। ঠিক আছে, যদি না থাকে তাহলে আল্লাহ হাফেজ, আমাদের নেক্সট ক্লাসে টাইম হয়ে গেছে। সবাই ভালো থাকো।